powered by Asian Paints. প্রিয় দর্শক, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানের আজকের পর্বে। স্থাপত্য ও নির্মাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও আনুষঙ্গিক নানা কিছু নিয়ে আমাদের এই অনুষ্ঠান। একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের শহর নগরগুলো ক্রমেই গড়ে উঠছে। তবে অধিকাংশ স্থানে যে সকল ভবন তৈরি হচ্ছে সেটি আমাদের পরিবেশগত বৈশিষ্ট্য কিংবা ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারছে না। নান্দনিকতার ঘাটতির বিষয়টি তো আছেই। এই প্রেক্ষাপটে আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য হলো দক্ষ স্থপতির মাধ্যমে যে কোনো স্থাপনা ডিজাইন ও নির্মাণ করা। মুশকিল হলো স্থপতি বা আর্কিটেক্ট কারা, সেই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। আমরা দেখি সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপে বা ট্রুকলারে অনেক কন্ট্রাক্টর, ইন্টেরিয়র ডেকোরেশনের মিস্ত্রি কিংবা সাইট ইঞ্জিনিয়াররাও নিজেদের আর্কিটেক্ট হিসেবে পরিচয় দিয়ে থাকেন। কেউ কেউ অজ্ঞতার কারণে এমনটা করলেও অনেকেই করেন প্রতারণার উদ্দেশ্যে। এ ধরনের কারোর মাধ্যমে আপনি যখন আপনার প্রকল্প তৈরি করবেন, সেটি আপনাকে ভুল দিকে ধাবিত করবে, ভেস্তে যাবে আপনার স্বপ্ন ও অর্থ। পাশাপাশি সেটি আগামী দিনের শহর নগরের সমৃদ্ধির ক্ষেত্রেও কোনো ভূমিকা রাখবে না। আমাদের আজকের আলোচনার বিষয় মূলত প্রকৃত স্থপতিদের চেনা ও তাদের পরিচয়ের যাচাই বাছাইয়ের উপায় নিয়ে। জনস্বার্থে আমরা এই বিষয়ে কথা বলছি এবং আমাদের আজকের অতিথি স্থপতি এম ওয়াহিদ আসিফ, যিনি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সম্পাদক পেশা হিসেবে কাজ করছেন। স্যার, স্বাগত আপনাকে। অনেক ধন্যবাদ, আপনি এই অনুষ্ঠানে সময় দিয়েছেন। প্রথমে আপনার কাছে জানতে চাইব, আসলে স্থপতি কারা কিংবা তাদের চেনার উপায় কি? স্থপতি বা আর্কিটেক্ট, এটার আসলে দুই ধরনের সংজ্ঞা আছে। একটা হচ্ছে বইয়ের ভাষার সংজ্ঞা, আর একটা হচ্ছে জানতে হবে যে এরা আসলে কি কাজ করে। যে বইয়ের ভাষার যদি সংজ্ঞা বলি তাহলে যাচ্ছে যে এই স্থাপত্য বিষয়ে যারা লেখাপড়া করছেন বা আর্কিটেকচার নিয়ে যারা লেখাপড়া করছেন, এইটাতে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন তাদেরকে স্থপতি বলা হচ্ছে। বা এইটার পরে তাদেরকে আসলে একটা প্রফেশনাল কোনো বডির কাছ থেকে একটা সার্টিফিকেশন নিতে হবে বা একটা মেম্বারশিপ নিয়ে সার্টিফিকেশন নিতে হবে, তাহলেই তারা স্থপতি হচ্ছেন। আর হচ্ছেন যে যারা স্বাভাবিকভাবে যদি আমি বলি যে যারা আসলে আমাদের ভবন নকশা করেন, ভবন ডিজাইন করে থাকেন, তাদেরকেই স্থপতি বলা হয়। তাহলে এখানে আসলে আলাদা কি করছেন স্থপতি, এইটা একটা প্রশ্ন থেকে যায় যে কি করতে পারেন। মানে একটা স্থপতি যখন কাজ করেন তখন তিনি কাজ করেন হচ্ছে আসলে সামগ্রিক বিষয় দেখেন। একটা স্থপতি দেখতে পারেন শুধুমাত্র আজকে না, উনি কিন্তু ভবিষ্যৎকে দেখতে পারেন। যিনি যা ডিজাইন করছেন ওইটা ভবিষ্যতে কেমন হবে সেটা কিন্তু উনি আগেই বুঝে ফেলতে পারেন। এইটা ওনার একটা শিক্ষার একটা আলাদা মাত্রা পেয়ে থাকেন। তো সেটা কেমন হয় যে আমরা জানি যে আমরা তো সবাই হচ্ছে বাসায় থাকি, ঘরে ঘরে থাকি, আমরা জানি যে একটার পর একটা ঘর থাকে। সেই ঘরগুলোকে কিভাবে সাজাতে হয়, সবচেয়ে কম জায়গায় কিভাবে সেটা সুন্দরভাবে করতে হয়, সেটার লাইটিং, ভেন্টিলেশন কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়, সবচেয়ে ভালো মতো কীভাবে করা যায়, এই ব্যাপারগুলো একজন স্থপতি সুচারুভাবে এটা তিনি পরিপূর্ণ করতে পারেন। প্রকৃত স্থপতি যখন ডিজাইন করেন উনি শুধু এই ব্যাপারগুলোই লক্ষ্য রাখেন না, এর সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখেন যে এই যে ডিজাইনটা করা হলো, যে বিল্ডিংটা বা ভবনটা নকশা করা হলো, এইটা যারা ইউজার, যারা ব্যবহার করি তাদের জন্য হচ্ছে এটা পরিপূর্ণভাবে সেফ কিনা, এটা হচ্ছে উনি খেয়াল করেন। সে যে সেফ হতে পারে, যে ভূমিকম্প থেকে সেফ হতে পারে, বন্যা প্রবাহ বা অন্যান্য দিক থেকে হতে পারে, ইভেন এটা যে হচ্ছে অগ্নি নিরাপদ কিনা, এই সব ব্যাপারগুলোও কিন্তু উনি খেয়াল করেন এবং সেই অনুযায়ী ম্যাটেরিয়াল নির্বাচন করেন এবং হচ্ছে ফাইনালি এই প্রোডাক্টটাকে রেডি করেন, তাই ভবনটাকে তৈরি করেন। আজকের এই আলোচনা করার পেছনের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি যে একসময় চিকিৎসক কারা সেটা নিয়েও মানুষের মধ্যে বিভ্রান্তি ছিল। যেমন আমি একটা ফার্মেসিতে গেলাম, সেখানে যিনি ঔষধ বিক্রেতা আছেন তাকেও হয়তো একসময় মানুষ ডাক্তার বলে ভেবেছে এবং তার পরামর্শ অনুযায়ী ঔষধ খেয়েছেও। একইভাবে আমরা দেখছি যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা আরও অনেক যারা সাপোর্টিং প্রফেশনাল রয়েছেন, তারাও অনেক ক্ষেত্রে হয়তো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে থাকেন এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটা ক্ষতিরও কারণ হয়ে দাঁড়ায়। এখন ডাক্তারদেরকে চেনা বা তাদের পরিচয় যাচাই করার জন্য যেমন বিএমডিসি রয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, তারা একটা রেজিস্ট্রেশন প্রোভাইড করে থাকে বিধায় আমরা আসলে এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তারদের রেজিস্ট্রেশন যাচাই করে জানতে পারি যে তিনি একজন প্রকৃত ডাক্তার। একইভাবে আপনি বলছিলেন যে স্থপতিদেরও একটা প্রফেশনাল রেজিস্ট্রেশন বা লাইসেন্সিং দরকার। তো প্রফেশনাল রেজিস্ট্রেশনটা কারা দিচ্ছেন? প্রফেশনাল রেজিস্ট্রেশন দিচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের স্থপতি ইনস্টিটিউট বা আইএবি, যেটা ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ, এনারা দিয়ে থাকেন। এখানে যে ব্যাপারটা আমার একটু ব্যাখ্যা করা দরকার, ব্যাখ্যা করাটা দরকার এই কারণে যে আসলে যিনি
5 বছর লেখাপড়া করে উনি কেন আর্কিটেক্ট হচ্ছেন না, ঠিক আছে? 5 বছর লেখাপড়া করে উনি শিখলেন কিভাবে ডিজাইন করতে হয়, কিন্তু এই ডিজাইনটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, প্র্যাকটিক্যালি কিভাবে এটাকে তৈরি করতে হয়, সেই জিনিসগুলো কিন্তু শিখছেন উনি। হচ্ছেন আরও ওনার কোনো সিনিয়রের কাছ থেকে ওনার শিখতে হয়। নিয়ম হচ্ছে যে পাশ করার পরে আরও 2 বছর কোনো সিনিয়র আর্কিটেক্টের কাছে, আর্কিটেক্টের আন্ডারে বা এটা হচ্ছে তাকে আরও কাজ করতে হবে। একজন পাশ করার পরে, এটা কাজ করার পরে তারপর উনি হচ্ছেন এখান থেকে জানবেন যে হচ্ছে আসলে কি কি এখানে প্র্যাকটিক্যাল নলেজ তার হচ্ছে নিতে হবে। ঠিক একই ব্যাপার, এটা অনেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইন্টার্নশিপের মতো, যে ডাক্তারদের যেরকম ব্যাপারটা, যে হচ্ছে শেখার পরে পাশ করে আসার পরে তারপর প্র্যাকটিক্যালি কোনো ইয়েতে হাসপাতালে কাজ করে করে তারপর ওনাকে শিখতে হয় যে আসলে কিভাবে একটা রোগীকে চিকিৎসা করতে হবে, ঠিক আছে? তারপরে কিন্তু হচ্ছে আসলে তার এটা মানে উনি এই ডাক্তার লাইসেন্সিংটা পান, যে হচ্ছে চিকিৎসা করা, পরিপূর্ণভাবে চিকিৎসা করা। ঠিক আর্কিটেকচারের ব্যাপারেও এই একই রকম, আইবি তারপর 2 বছর পরে তাকে একটা পরিপূর্ণভাবে কাজ করার একটা লাইসেন্স দিচ্ছে। এর আগেও অবশ্য দিচ্ছে যে প্রথমেই যখন সে অ্যাপ্লাই করছে পাশ করার পরে, তখন একটা সার্টেন লিমিট থাকে, সেটার মিনিমাম কিছু ডিজাইন করার জন্য তাকে দেওয়া হয়, সেটা খুবই সামান্য। কিন্তু 2 বছর কাজ করার পরে তাকে একটা পরীক্ষা পদ্ধতির মাধ্যমে আসতে হয়। সেই পরীক্ষাতে পাশ করার পরে তখন তিনি সব ধরনের বিল্ডিং ডিজাইন করা শুরু করতে হয়। তারপরেও তার এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে এই ডিজাইনের যে মাত্রাটা এটা অনেক বাড়তে থাকে। এটা অনেকটা ব্যাপারটা হচ্ছে যদি আমরা ধরে থাকি যে যেরকম বার কাউন্সিলও হচ্ছে আমাদের এখানে লয়ারদেরকে তাদের লাইসেন্সিং দিয়ে থাকেন, যে লোয়ার কোর্টের জন্য এক ধরনের লাইসেন্সিং, সুপ্রিম কোর্টের জন্য কিন্তু আলাদা ধরেন। যিনি লোয়ার কোর্টের লাইসেন্সটা নিচ্ছেন তিনি কিন্তু সুপ্রিম কোর্টে যে হচ্ছে কাজ করতে পারেন না, তাই তো? তিনিও তো বলতে পারেন যে হচ্ছে আমি তো ল পাশ করে আসছি, তাহলে কেন আমি এখানে কাজ করতে পারবো না? তাকে আসলে প্র্যাকটিক্যাল কিছু জিনিস শিখে সেটার সঙ্গে অভ্যস্ত হয়ে তারপর প্রপারলি কাজ করতে হয়। কারণ আর্কিটেকচার মানে কিন্তু একটা শুধু ভবন ডিজাইন করা না, এটা আমি একটু আগেই বলছিলাম যে এইটার ইম্প্যাক্ট কিন্তু থেকে যায় বছরের পর বছর। ও কিন্তু আশেপাশের সঙ্গে ওই ভবনটা কী ধরনের মানে বিহেভ করছে সেটা কিন্তু আসলে আর্কিটেক্ট বুঝতে পারেন, ঠিক আছে? যে আমি উদাহরণ দিই অনেক সময়, যে আমার বাসায় একটা হচ্ছে পুকুর থাকতে পারে, ঠিক আছে? পুকুরটা হয়তো আমার নিজের, এই পুকুরে আমি গোসল করি, এই পুকুরের মাছ আমি খাই, ঠিক আছে? এইটা আমি সরাসরি উপভোগ করছি। কিন্তু আমার এলাকাবাসী, আমার সঙ্গে যারা নেইবার্স যারা আছে, আমার প্রতিবেশী যারা আছে, তারাও কিন্তু এটাকে উপভোগ করেন কিভাবে? যে এখান থেকে কিন্তু তারা প্যাসিভলি উপকৃত হচ্ছেন। তাহলে এই পুকুরটাকে যদি আমি বন্ধ করে ফেলি বা করে ফেলি, যে এটা তো আমার পুকুর, আমি তো বন্ধ করতেই পারি, কিন্তু এটা আমি আসলে ক্ষতি করে ফেলছি আসলে সামগ্রিকভাবে, যেটা হয়তো সরাসরি একদিনে চোখে পড়বে না, এটা লম্বা সময়ে চোখে পড়বে। কি হচ্ছে, যেই পুকুরতে যেই হচ্ছে একটা লাইফ সাইকেল তৈরি হতো, সেটাকে আমি নষ্ট করে ফেললাম, সেটাকে বন্ধ করে ফেললাম। হ্যাঁ, তো এটা ধরনের ঘটনা ঘটে। যেরকম আমরা কিন্তু সেটা কিন্তু ঢাকা শহরে সচরাচর দেখতেই পাচ্ছি, যে একটা সামান্যতম বৃষ্টিতেই হচ্ছে রাস্তায় পানি জমে যাচ্ছে, ঠিক আছে? পরিবেশকে খেয়াল করছি না, করছি না। তো স্থপতিরা শুধুমাত্র যে ভবন নকশা করেন ব্যাপারটা তা না, তিনি কিন্তু তার পরিবেশকেও হচ্ছে খেয়াল করেন এবং সেই অনুযায়ী তার ভবন এবং একটা সংবেদনশীলতা নিয়ে কাজ করেন। স্যার, আপনি লাইসেন্সিং এর বিষয়টা উল্লেখ করলেন, এখন একজন সাধারণ মানুষ সেটা যাচাই করবে কিভাবে, বা এর কোনো প্রক্রিয়া আছে কিনা? এটার প্রক্রিয়াটা হচ্ছে যে আইবির যে ওয়েবসাইট আছে, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের যে ওয়েবসাইট আছে, সেখানে গেলে যিনি আর্কিটেক্ট বলছেন তার নামটা দিলেই, সার্চ করলে মানে সেখানে একটা আছে, যে ডিরেক্টরি আছে, সেই ডিরেক্টরিতে দিয়ে তার নামটা খুঁজলেই পাওয়া যাবে যে উনি আর্কিটেক্ট কি না, ওটা ওখানে দেখাবে। আর যেটা আছে যে হচ্ছে আইবির তে গেলে মানে ফিজিক্যালি এটার ডিরেক্টরি বই হিসাবেও পাওয়া যায়, সেটা থেকেও উনি দেখে নিতে পারবেন। এই দুটো পদ্ধতি এখন পর্যন্ত প্রচলিত আছে, যে হচ্ছে আমি আর্কিটেক্টকে খুঁজে বের করার। আর এটা ছাড়া যেটা আছে, যেসব অ্যাপ্রুভাল অথরিটি আছে, যারা হচ্ছে প্ল্যান পাস করে থাকেন যেসব অথরিটি, তাদের কাছেও একটা লিস্ট আছে, যে আর্কিটেক্ট কারা, তারা একটা লিস্ট একটা সংরক্ষণ করে থাকেন, সেখান থেকে জানা যায়। কিন্তু সেটা শুধুমাত্র বড় বড় শহরগুলোতে, মানে যেরকম রাজুক বা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, এরকম দু একটা হচ্ছে ছাড়া বাকিদের কাছে এই লিস্টটা ওইভাবে নাই। এটা একটু গ্যাপ থেকে গেছে, যে কারণ পৌরসভা, সিটি কর্পোরেশনগুলো তারা জানে না যে হচ্ছে আর্কিটেক্ট কারা, তারা নির্ভর করে যে হচ্ছে আসলে ওই
তাদেরকে ওয়েবসাইট থেকে খুঁজে নিতে হয়। সবশেষে যেটা জানতে চাইবো যে আপনি যদি একজন স্থপতির দ্বারস্থ না হয়ে অন্য কোনো প্রফেশনালের মাধ্যমে আসলে আপনার স্বপ্নের কোনো একটা প্রকল্প তৈরির সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেক্ষেত্রে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন? একটা যে কোনো ধরনের প্রকল্প বা ভবন তৈরি করতে আসলে অনেক টাকা লাগে। একজন মানুষ সারা জীবন ধরে একটা টাকা জমায় এই ধরনের একটা প্রকল্প হাতে নেয় এবং সেটা তৈরি করে। আপনি যদি আপনার এই জমি এবং হচ্ছে টাকা, এই দুইটারই সঠিক ব্যবহার চান, তাহলে আসলে দরকার হচ্ছে একজন সঠিক স্থপতির কাছে যাওয়া, কারণ তিনি এটার সঠিক ব্যবহার আপনাকে করে দেবেন। ঠিক আছে, এইটা সবচাইতে জরুরি দরকার যে আপনাকে, এবং ফাইনালি তো বলছি যে উনি একটা সেফ বিল্ডিং তৈরি করে দেবেন, যেটা হচ্ছে সব দিক থেকেই সেফ। নট অনলি যে হচ্ছে এটা ভূমিকম্প থেকে সেফ হবে, এটা ফায়ারের দিক থেকে সেফ হবে, যে আগুন নিরোধক হবে, এই জিনিসগুলো হবে। কারণ ওনারা জানেন যে কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করলে, কোন ধরনের ভাবে কীভাবে ডিজাইন করলে একটা সুস্থ, সুন্দর এবং হচ্ছে সেফ একটা বিল্ডিং তৈরি করা যায়। অর্থাৎ স্যার, অন্য একজন প্রফেশনাল, অর্থাৎ একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা একজন সিভিল ইঞ্জিনিয়ার, তিনি হয়তো পার্টিকুলার একটা বিষয়ে এক্সপার্ট, কিন্তু আর্কিটেক্টদের ট্রেনিং এর ক্ষেত্রে যেমন সবকিছু উনি জানেন, কারণ উনি কাজ করেন কিন্তু টিম লিডার হিসেবে, সবার কাছ থেকে ইনপুটগুলো নিয়ে একটা জায়গায় কম্বাইন করে একটা পরিপূর্ণ নকশা তৈরি করে উনি সামনে এনে দেন। অনেক ধন্যবাদ স্যার, আপনি পুরো বিষয়টি নিয়ে চমৎকারভাবে ধারণা দিয়েছেন এবং আমি আশা করছি দর্শক যারা শুনছিলেন তারা নিশ্চয়ই এই বিষয়টির মাধ্যমে উপকৃত হবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। আমরা এতক্ষণ ধরে যেটা বুঝতে পারলাম, যেমনটা আমরা শুনে থাকি যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, তেমনি হয়তো স্থাপনা তৈরির ক্ষেত্রেও যদি আমরা ভুল করে ফেলি, সেটিও হয়তো দীর্ঘদিনের জন্য কান্নার কারণ হতে পারে। সেটা যেন আমাদের কারোর ক্ষেত্রে না ঘটে, সেই বার্তা নিয়েই ছিল আমাদের এই আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান প্রেস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন মিস্টার এমি তাহির, যিনি একই সাথে আরবান প্ল্যানার এবং এনভায়রনমেন্ট স্পেশালিস্ট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো নিয়ার অ্যাবাউট 18 বছর ধরে কাজ করছেন, যেখানে আপনার এক্সপিরিয়েন্স আছে আসলে বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করা, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি বলে থাকি ইউএন প্রজেক্টগুলো নিয়ে আপনি কাজ করে থাকেন। একটু ছোট করে যদি আপনার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘ 18 বছর যাবৎ বাংলাদেশ এবং জাতিসংঘের বিভিন্ন প্রজেক্টে, কনস্ট্রাকশন এবং ওয়াশ অ্যান্ড স্যানিটেশন প্রজেক্টে আমরা কাজ করে যাচ্ছি, যেটা দীর্ঘ 18 বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি যে আমরা বহু ধরনের চ্যালেঞ্জ এখানে ফেস করে থাকি, যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকি এবং এই প্রজেক্টগুলো যথেষ্ট সেন্সিটিভ এবং এই প্রজেক্টগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট দায়িত্ব নিয়ে বাস্তবায়ন করতে হয়, আমাদের টিমকে যথেষ্ট দায়িত্ব নিয়ে বাস্তবায়ন করতে হয়। এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হয়। কিন্তু যেহেতু চ্যালেঞ্জের কথা অনেকবারই আসছে, যদি আমরা ছোট করে জানতে চাই যে আসলে কোন চ্যালেঞ্জগুলো মেইনলি ফেস করেন এবং যেটা আসলে মিটিগেট করা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। স্পেশালি ওয়াশ অ্যান্ড স্যানিটেশন প্রজেক্টে আমাদের যে চ্যালেঞ্জগুলো বেশি ফেস করা লাগে সেটা হচ্ছে যে আমরা যখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার এবং ওয়াটার রিজার্ভার করি, ওয়াটার ট্যাঙ্কি করি, তখন সেগুলোতে বেসিক্যালি কনস্ট্রাকশন ওয়ার্কম্যানশিপের কারণে আমাদের বিভিন্ন ধরনের ত্রুটি পরিলক্ষিত হয়, স্পেশালি লিকেজ হয়, যেটার ক্ষেত্রে আমরা সাধারণত চেষ্টা করি যে কনস্ট্রাকশনের লিকেজগুলো আমাদেরকে ফিল আপ করার জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে থাকি। সেই কেমিক্যালগুলো দিয়ে আমরা কনস্ট্রাকশন যে ওয়াটার ট্যাঙ্কি এবং রবার ট্যাঙ্কি লিকেজটা হয় সেটা আমরা ফিল আপ করার চেষ্টা করি। এর পাশাপাশি আমাদের যে সমস্যাগুলো হয়, স্পেশালি যখন ওয়াশ প্রজেক্ট করি, টয়লেটগুলোর ক্ষেত্রে আমাদের যখন প্লাম্বিং ওয়ারিং হয়, ওয়ারিংগুলোর ক্ষেত্রে যে জয়েন্টগুলো থেকে অনেক সময় ওটার লিকেজ হয়, যার দরুন আমাদের দেখবেন যে টয়লেটের উল্টা পাশে, বিশেষ করে যে পাশে আমরা টাইলসটা লাগাই তার উল্টা পাশে বিভিন্ন ধরনের ড্যাম পরিলক্ষিত হয়। এগুলোর ক্ষেত্রে আমরা স্পেশালি যে বিভিন্ন ধরনের কেমিক্যাল আমরা সাধারণত ইউজ করে থাকি। এই কেমিক্যালগুলোর নিয়ে যেহেতু কথা হচ্ছে, কেমিক্যালগুলো আসলে সোর্সিং করা বা কেমিক্যালগুলো আসলে ওয়ারেন্টি প্রোডাক্ট কিনা, সেটাও তো বোধহয় একটা কঠিন চ্যালেঞ্জ আপনাদের জন্য। সেই ক্ষেত্রে কোন ধরনের কেমিক্যালগুলোকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন? আমরা সাধারণত চেষ্টা করি যে ব্র্যান্ডেড কেমিক্যালগুলো ইউজ করার জন্য। আমাদের দেশে স্বনামধন্য যে সকল পণ্য আছে, যে সকল কোম্পানি আছে, সেসব কোম্পানি থেকে আমরা প্রোডাক্টগুলো ইউজ করি। স্পেশালি আমরা ওয়াটার লিকেজের জন্য এবং ড্যাম প্রুফের জন্য আমরা চেষ্টা করি যে স্মার্ট কেয়ার ড্যাম ব্লক, যেটা DB2K,
সিমেন্টিয়াস কোটিংটা কেমিক্যালের সাথে আমাদের বন্ডিং এজেন্ট অনেক ভালো হয়, এবং যেটা হচ্ছে যে কনস্ট্রাকশন যে মোটর থাকে এইটার সাথে আমাদের যে ডিউরেবিলিটি অনেক ভালো পাই আমরা, সেই জন্য এডিশনটাও বোধহয় একটু বেটার এডিশনটা অনেক হচ্ছে। ভালো হয়। এই তো গেল আসলে ওয়েট এরিয়ার কথাগুলো আমরা জানলাম, ওয়াশরুমের অপোজিট ওয়ালে ড্যাম্প হলে আমরা কি ইউজ করব, কিন্তু ছাদ তো একটা বড় জায়গা, সো এই ছাদে এখন কি ধরনের সলিউশন আপনারা ইউজ করছেন? ট্রেডিশনাল যে সলিউশনটা ছিল তারও বাহিরে, বা এখন কি সলিউশন আপনারা ফলো করেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমরা বিগত দিনগুলোতে ছাদগুলোতে আমরা কাস্টিংয়ের পরে যে জিনিসটা ইউজ করতাম সেটা প্যাটার্ন স্টোন, এবং আমরা লাইম ট্রেসিং করতাম, যেটা জলছাদ যেটাকে বলে, সহজ ভাষায় জলছাদ যেটাকে বলে, সেটা অনেক দিন যাবৎ ইউজ হয়ে এসেছে। এবং সেটা জলছাদের ক্ষেত্রে যেটা হয়, বিল্ডিংয়ের ওয়েটটা বেড়ে যায়, ওয়েটটা বেড়ে যাওয়ার কারণে অনেক সময় হচ্ছে যে পানি জমার কারণে নিচে ছাদের নিচে বিশেষ করে বটম সারফেসে আমরা অনেক ড্যাম লক্ষ্য করতে পেরেছি। সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে বর্তমান যে প্রজেক্টগুলো আমরা করছি এবং আমাদের দেশে যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের ট্রেডিশনাল যে সলিউশনগুলো আছে ওইগুলো বাদ দিয়ে লেটেস্ট যে টেকনোলজি আছে সেই লেটেস্ট টেকনোলজি আমরা ইউজ করার চেষ্টা করেছি। হিট প্রুফ এবং ওয়াটার প্রুফ, ড্যাম প্রুফ যে সকল কেমিক্যাল আছে সেটা ইউজ করার জন্য যেটার এসআরআই ইন্ডেক্স 98%, সেক্ষেত্রে আমাদের টেম্পারেচার অলমোস্ট 8 to 10% রিডিউস হয়ে যাবে রুফটপে। সেক্ষেত্রে ড্যাম প্রুফও হবে এবং টেম্পারেচারটা ছাদের অনেক কমে যাবে। এটা তো আসলে আমরা জানলাম ছাদের যে সলিউশনটা আছে, তার মানে ছাদে আমরা এমন কোনো সলিউশনই চাচ্ছি যেটা একই সাথে হিট প্রুফিং এবং ড্যাম্প প্রুফিং আমাদের অবশ্যই আমরা চাই, কারণ আমরা যে এই ধরনের সলিউশন পেলে আমরা আমাদের যে বিষয়গুলো থাকে যেগুলো ছাদটাকে আমরা ফুললি ইউজ করতে পারি, ছাদটাকে ওপেন স্পেস হিসেবে ইউজ করতে পারি। বাংলাদেশে ট্রেডিশনালি যেটা হয়, ছাদটা অনেক গরম হয়ে যায়, সবাই ছাদে সাধারণত কী করে গার্ডেন করে, রিসেন্টলি রুফটপের জন্য যেখানে হিটটা কম যায়। তো সেক্ষেত্রে এই ধরনের কেমিক্যাল আমরা যদি পাই, ইউজ করি, সেক্ষেত্রে আমরা সবাই অনেক বেনিফিটেড এবং ছাদটাকে প্রপারলি ইউজ করতে পারবো। বিশেষ করে যারা টপ ফ্লোরে থাকে তারা আসলে বেনিফিটটা বেশি বুঝবে। বিশেষ করে যারা টপ ফ্লোরে থাকে তারা তো অবশ্যই, কারণ টপ ফ্লোর ঢাকা শহরে যতগুলো বিল্ডিং আছে টপ ফ্লোর সবচেয়ে কম দাম। রিয়েল এস্টেটের দিক থেকে যদি চিন্তা করা হয়, টপ ফ্লোর সাধারণত কেউ কিনতে চায় না জাস্ট ফর হিট এবং ড্যাম। এই বিষয়গুলোকে যদি প্রপারলি সলভ করা যায় তাহলে টপ ফ্লোরটাও প্রপারলি ইউজ করতে পারবে এবং সেক্ষেত্রেও তারা অনেক বেনিফিটেড হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে আমরা আসলে ডিটেইল একটা ডিসকাশন করলাম আমাদের এক্সপার্ট এম.এ. তাহের স্যারের সাথে, এবং আমরা এখান থেকে জানতে পারলাম ছাদের সলিউশন আমরা আসলে কী ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারি এবং ওয়েট এরিয়া যদি হয় সেক্ষেত্রে আমাদের সলিউশনটা কী হতে পারে। আশা রাখছি এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল ঠিকানার মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। ইনশাল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময় নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। Powered by Asian Paints.